ওয়েলকাম সবাইকে সোহেল স্যার সায়েন্স চেম্বারে অঙ্গাণু বা অর্গানেলিসের দ্বিতীয় এপিসোড নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আজকে আমাদের টপিক শুরু হবে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন বিজ্ঞানী পৌচার। বিজ্ঞানী পৌচার আসলে তার সাথে আরও কয়েকজন ছিল, তবে মেইনলি যে বিজ্ঞানী ছিলেন সেটা হচ্ছে পৌটার। আবিষ্কার এবং নামকরণ দুটোই একজনেই করেন। দেখো, এটা হচ্ছে একটা কোষ বা এটা একটা সেল। সেলের মধ্যে আমরা জানি যেহেতু ইউক্যারিওটিক সেলের কথা চিন্তা করি, ইউক্যারিওটিক সেলের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যে অংশটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো, এটা হচ্ছে কোষ, কোষের মধ্যে এটা হচ্ছে তার কোষের নিউক্লিয়াস। আমরা জানি, আমরা নিউক্লিয়াসটা বিস্তারিত পড়ব। নিউক্লিয়াসটা দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ দ্বারা আবৃত। নিউক্লিয়াসের যেটা বাহিরের যে আবরণ, কখনো কখনো সেই আবরণের উপবৃদ্ধি রূপে কিছু স্ফীত অংশ সৃষ্টি হয়, নালিকার মতো এবং পেঁচানো কিছু স্ফীত অংশ সৃষ্টি হয়। এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন, নিউক্লিয়াসের যে আবরণ, তার উপবৃদ্ধি রূপে আলাদা করে যে অংশগুলো সৃষ্টি হয় এদেরকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। এদেরকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, ফাইন। এখন তাকে এই যে এন্ডোপ্লাজমিক জালিকার কথা আমি বললাম, তাহলে এটা একটা এন্ডোপ্লাজমিক জালিকা, এটাও একটা এন্ডোপ্লাজমিক জালিকা। আমি এটাকে বাংলায় লিখলাম, এটাকে আমি ইংলিশে শর্টকাট লিখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ER মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক জালিকা কিন্তু আবার দুই ধরনের হতে পারে। কিছু কিছু এন্ডোপ্লাজমিক জালিকা আছে, তাদের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানা বা রাইবোজোম আছে। আমরা এর আগে তোমাদেরকে রাইবোজোমে পড়াইছি। তাহলে এন্ডোপ্লাজমিক কিছু কিছু এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কি থাকে, কতগুলা রাইবোজোমের দানা পাওয়া যায়। আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক জালিকার আছে যাদের গায়ে কোনো রাইবোজোমের দানা পাওয়া যায় না। যে সমস্ত এন্ডোপ্লাজমিক জালিকায় কোনো রাইবোজোমের দানা পাওয়া যায় না তাদেরকে বলা হয় মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের গায়ে রাইবোজোমের দানা আছে তাদেরকে বলা হয় অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো, এখানে কোনো রাইবোজোম নেই, তাহলে এটা স্মুথ, আর এখানে রাইবোজোম আছে, তাই এটা কি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অর্থাৎ এটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক জালিকা। কোষের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। তার কাজ কি দেখো, যেহেতু আমরা রাফ এন্ডোপ্লাজমিক আমি যদি বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, সে কি করে দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা, তার মধ্যে যেহেতু রাইবোজোম আছে, আমরা জানি রাইবোজোমের মেইন কাজ কি। রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে স্বাভাবিকভাবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে, সে প্রোটিন তৈরি করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আর যারা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের প্রোটিন বলতে কি কি আছে, যেমন প্রোটিন মধ্যে তুমি বলতে পারো ভিটামিন, প্রোটিন, তারপর বলতে পারো ভিটামিন, তারপর হচ্ছে স্টেরয়েড এবং হরমোন। আসলে হরমোন, ভিটামিন এরাও কিন্তু এক ধরনের প্রোটিন। তাহলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রোটিন, ভিটামিন, স্টেরয়েড, হরমোন, এগুলো কি করে, তারা তৈরি করে। ওকে, ফাইন। আর কিছু আছে লিপিড এবং প্রোটিনের অন্তবাহক, অর্থাৎ লিপিড এবং প্রোটিনকে ট্রান্সফার করা, কখনো যুক্ত করা। লিপিড এবং প্রোটিনকে যদি যুক্ত করা হয় তাকে বলা হয় লিপোপ্রোটিন। তাহলে লিপোপ্রোটিন তৈরি করা বা লিপোপ্রোটিন ভেঙে ফেলা, তাহলে কি হচ্ছে লিপিড ও প্রোটিন এক্সচেঞ্জ করে বা যুক্ত করে, অর্থাৎ লিপিড এবং প্রোটিনের যাবতীয় বিপাক কি করে, নিয়ন্ত্রণ করে। এটাকে আমরা বাংলায় লিখছিলাম অন্তবাহক, অন্তর্বাহক রূপে কি করে, কাজ করে। লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক রূপে কাজ করে। তারপর হচ্ছে কোষের যে স্ট্রাকচার, সেই কোষের স্ট্রাকচারের মধ্যে কোষের দৃঢ়তা, তাহলে কোষের গঠন, সেল স্ট্রাকচার বা কোষের গাঠনিক উপাদান বা কোষের গঠনে সাহায্য করে। তাহলে দেখো, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার কাজ। তাহলে দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরি করে, মসৃণগুলো প্রোটিন, ভিটামিন, স্টেরয়েড, হরমোন ইত্যাদি তৈরি করে। লিপিড এবং প্রোটিন অন্তর্বাহক রূপে কাজ করে এবং কোষের কি করে, গঠনে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরীক্ষার জন্য মোটামুটি অনুধাবনমূলকে আসতে পারে, তবে সৃজনশীলে অপেক্ষাকৃত কম আসে। এরপর আমরা যাব মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার পর আমরা যাব গোলজি বস্তু ওই অংশের মধ্যে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে গোলজি বস্তু বা গলজি বডিস বা গলজি অ্যাপারেটাস। এটার আবিষ্কারক এবং নামকরণ উভয়ে হচ্ছে ক্যামিলো গলজি বা গলগি, হোয়াট এভার তুমি যাই বলো, 1898 সালে। এই যে
এটা হচ্ছে সেল বা কোষ, সেমভাবে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে অংশগুলো আছে এগুলো কখনো কখনো কি হয়ে যায়, আলাদা হয়ে যেতে পারে, অথবা কোষ নিজেই তৈরি করতে পারে। তাহলে আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা এখানে দেখতে পাচ্ছি, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কখনো কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে, পরস্পর থেকে আলাদা হয়ে, অথবা কোষ নিজেই এরকম কিছু অংশ আলাদা করে তৈরি করতে পারে। যদি এরকম অংশ আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরকম হবে। তখন খেয়াল করো, তোমাদের সামনে আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম। এগুলো কিন্তু আসলে কোত্থেকে আসে, যে গোলজি এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে যারা ছিল তারাই কিন্তু কি হয়ে যায়, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে এরকম কিছু অংশ তৈরি করে। এই যে এখন এরকম যদি অংশ তৈরি করে, তাহলে যদি তারা নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, এই ধরনের যে উপাদানগুলা যদি তারা নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, তখন তাকে বলি এন্ডোপ্লাজমিক জালিকা। বাট যখন তারা নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা নিউক্লিয়াস তাদের মতো করে আলাদা কিছু অংশ তৈরি করে, তখন পুরোটাকে একসাথে বলা হয় গলজি বডি বা গোলজি বস্তু। এটা হচ্ছে গলজি বডি বা গোলজি বস্তু। এখন একটা জিনিস খেয়াল করো, গোলজি বস্তুর মধ্যে দুই ধরনের অংশ আছে, কিছু হচ্ছে লম্বা নালীর মতো, আর কিছু হচ্ছে গোলাকার। এই যে লম্বা নালীর মতো যে অংশগুলো আছে তাদেরকে বলা হয় সিস্টার্নি। তাদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় সিস্টার্নি। এবং গোলাকার যে গহ্বরের মতো যেগুলো দেখতে পাচ্ছ এদেরকে বলা হয় ভেসিকল বা ভ্যাকিউল, হোয়াটএভার। তাহলে গোলজি বস্তুর মধ্যে দুই ধরনের অংশ আছে, একটা হচ্ছে লম্বা দণ্ডাকার রড লাইক সাবস্টেন্স। এই যে রড লাইক সাবস্টেন্স তাদেরকে বলা হয় সিস্টার্নি, আর যারা গোলাকার বস্তু তাদেরকে বলা হয় ভেসিকল। এদের দুইজনকে একসাথে বলা হয় গোলজি বস্তু। এই গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আসলে ওই যে বললাম, এন্ডোপ্লাজমিক জালিকা যদি কখনো নিউক্লিয়াস থেকে পৃথক হয়ে পড়ে, তখন তারা কি গঠন করে? গোলজি বস্তু গঠন করে। এবং কোষের সাইটোপ্লাজম নিজেও কিছু এরকম তাদের সাথে কি করে, একটা সাপোর্ট দিয়ে আর একটা অঙ্গাণু তৈরি করে, এদেরকে আমরা বলি গোলজি বস্তু। এখন গোলজি বস্তুর কাজ কি দেখো, গোলজি বস্তু কি করে। এন্ডোপ্লাজমিক জালিকা, যারা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ছিল তারা প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করত, আর গোলজি বস্তু কি তৈরি করে? অপ্রোটিন জাতীয় পদার্থ, অপ্রোটিন বা নন প্রোটিন। তাহলে অপ্রোটিন পদার্থ এবং কিছু ভিটামিন ও কিছু ভিটামিন কি করে? তৈরি করে। তাহলে গোলজি বস্তু কি করে? অপ্রোটিন জাতীয় পদার্থ ও ভিটামিন কি করে? কিছু ভিটামিন তৈরি করে। ওকে, ফাইন। একটা হচ্ছে যখন একটা সেল যখন বিভাজিত হয়, ডিভিশন হয়, সেল যখন ডিভিশন হয়, একাধিক সেলের মধ্যে আমরা কোষ প্রাচীর পড়েছিলাম তোমাদেরকে। কোষ প্রাচীর গঠন সময় মধ্য পর্দা গঠন করে, প্রাথমিক প্রাচীর গঠন করে, বা কোষ ঝিল্লি গঠন করে, অর্থাৎ কোষ প্লেট গঠন করে। কোষ বিভাজনের সময় কি গঠন করে? কোষ প্লেট গঠন করে, সেল প্লেট। কোষ প্লেট গঠন করে, কোষ প্লেট গঠন করে। তারপর আর কি করে? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা যে পদার্থগুলো তৈরি করে তাদের পরিবহন এবং ধারণ, এই সমস্ত উপাদানগুলো অনেক সময় এখান থেকে পরিবাহিত হয়ে গোলজি বস্তু কি হয়? ধারণ হয়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকায় তৈরিকৃত যে উপাদান, তৈরিকৃত পদার্থ কি করে? সে পদার্থ ধারণ করে। এবং কিছু কিছু বস্তুকে, যেমন আমাদের বিভিন্ন দেহের মধ্যে, আমাদের কোষের মধ্যে বিভিন্ন বস্তু আছে, তারা অন্যান্য অঙ্গাণু থেকে সৃষ্টি হয়ে কার কাছে আসে? গোলজি বস্তুর কাছে আসে। কেন? প্যাকেটজাত হওয়ার জন্য, একটা মডিফাইড একটা ফর্ম। তাহলে যে কোনো বস্তু কি হয়? গোলজি বস্তু দ্বারা কি হয়? বিভিন্ন রাসায়নিক পদার্থ বা বিপাকীয় বস্তু, বিভিন্ন রাসায়নিক পদার্থ ও বিপাকীয় বস্তু, অর্থাৎ যারা মেটাবলিজম অংশগ্রহণ করে, বিপাকীয় বস্তুকে কি করা হয়? বিপাকীয় বস্তু প্যাকেট করা হয়। প্যাকেট করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিপাকীয় বস্তু প্যাকেট করে, অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসে, গোছানো ফর্মে। যখন কোনো উপাদান, মনে করো অনেকগুলো হরমোন, একটা হরমোন যদি আলাদা আলাদা থাকে অনেক সময় কি করতে পারে না? কাজ করতে পারে না। তাহলে একই রকম অনেকগুলো বস্তুকে একসাথে করা, প্যাকেটিং করা, এই কাজটা কে করে? এটা হচ্ছে গোলজি বস্তু করে। তারপর তারা কি করে? তাহলে গোলজি বস্তুকে অনেক সময় যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় বস্তু স্থানান্তর করে, তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা অন্য কোনো অঙ্গাণু থেকে এসে গোলজি বস্তুর কাছে আসে। গোলজি বস্তু তাদেরকে আবার কোথায় পাস করে? সাইটোপ্লাজমে পাস করে, অন্য অঙ্গাণুর কাছে পাস করে। তাই এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। গোলজি বস্তুকে অনেক সময় কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। যদি এটা সিলেবাসে নেই, তারপর তোমরা জেনে রাখতে পারো, এটা হচ্ছে গোলজি বস্তুর একটা নাম কি? কোষের ট্রাফিক পুলিশ। এটা মনে রাখতে পারো তোমরা। এরপর আমরা যাব
আর একটা নতুন অংশের মধ্যে সেটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুটা সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড পত্রকোষে। এই যে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পত্রকোষে বা অর্কিড পাতার কোষে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। একটা কোষের একটা সেলের মোটামুটি 10 থেকে 15%, তাহলে একটা মোট কোষের আমি যদি লিখি কোষের 10 থেকে 15% জায়গা দখল করে, কোষের 10 থেকে 15% জায়গা স্থান দখল করে, কোনো ক্ষেত্রে যেমন শুক্রাণুতে কিন্তু আমরা বলি শুক্রাণুতে 90% এই নিউক্লিয়াস, শুক্রাণুতে 90% এই কি নিউক্লিয়াস। তাহলে দেখো আমরা যে তোমাদেরকে নিউক্লিয়াসতে পড়াচ্ছি, নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পত্রকোষে। একটা কোষের টোটাল যে আয়তন বা ভলিউম তার 10 to 15% আয়তন দখল করে নিউক্লিয়াস। শুক্রাণুর ক্ষেত্রে 90% এই কি দ্বারা গঠিত, নিউক্লিয়াস দ্বারা গঠিত। শুধু আয়তন দখল করার ক্ষেত্রে নয়, ইভেন কাজের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি নিউক্লিয়াস। আমরা এবার তোমাদেরকে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখাবো তোমাদেরকে। যেমন এই যে নিউক্লিয়াস, আমরা এর আগে থেকে বলছিলাম নিউক্লিয়াস কি ঝিল্লিবিহীন নাকি ঝিল্লিবদ্ধ, তাহলে এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। যেহেতু ঝিল্লিবদ্ধ তাহলে তার চারপাশে একটা আবরণ আছে। এই যে এই আবরণটাকে আমি যদি চিহ্নিত করতে চাই তাহলে দেখে এটা সেলের মধ্যে আমি এই পার্টটা মুছে ফেললাম, সেলের মধ্যে এই পার্টটাকে আমি কি করে দিলাম, মুছে দিলাম চিহ্নিত করার জন্য। নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিস্তরী, কয়স্তরী, এটা দ্বিস্তরী এবং এটা লিপোপ্রোটিন নির্মিত, দ্বিস্তরী এবং লিপোপ্রোটিন নির্মিত। এই যে দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত, এটা আবার অর্ধবেদ্য। এটা কেমন পর্দা, এটা হচ্ছে অর্ধবেদ্য। তাহলে দেখো দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত অর্ধবেদ্য। এই যে লিপোপ্রোটিন ওয়ার্ডটাকে ভেঙে দেখলে দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে লিপো, একটা হচ্ছে প্রোটিন। লিপো মানে হচ্ছে লিপিড আর প্রোটিন মানে কি আমিষ। তাহলে এটা হচ্ছে দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত এবং অর্ধবেদ্য। অর্ধবেদ্য মানে কি সেমি পারমিয়েবল, অর্থাৎ যার মধ্যে দিয়ে শুধু দ্রাবক বা পানি যেতে পারে, দ্রব যেতে পারে না। এই যে যে আবরণটা পাওয়া যায় এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা তুমি যাই বলো। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এই যে নিউক্লিয়ার পর্দার মাঝখানে কতগুলো কি আছে, ছিদ্র আছে। নিউক্লিয়ার পর্দার মাঝখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। এই যে ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার, এগুলো বাংলা তুলনায় ইংলিশটা আরো বেশি ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার পোর, PORE। আমরা যেটা পোর মানে কি, পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে নিউক্লিয়াসের বাইরে দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত যে অর্ধবৃত্ত পর্দা ছিল তাকে আমরা কি বলতাম, এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা, যে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র। একটা জিনিস খেয়াল করো, কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস, তাহলে দেখো কোষের মধ্যে যেমন নিউক্লিয়াস আছে, ঠিক তেমনি নিউক্লিয়াসের ভিতরেও একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটাকে আমরা বলি নিউক্লিওলাস। তাহলে কোষের ভিতরে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াস আবিষ্কার করেন কি বিজ্ঞানী রবার্ট ব্রাউন, আর নিউক্লিওলাস আবিষ্কার করেন বিজ্ঞানী ফন্টানা। এটা হচ্ছে ফন্টানা কি করেন, আবিষ্কার করেন। যদিও এত ইনফরমেশন তোমার না জানলেও চলবে, তাই বিজ্ঞানী ফন্টানা নিউক্লিয়াস কি কারণ আবিষ্কার করেন। তাহলে দেখো কোষের ভিতরে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস। কোষের ভিতরে আছে সাইটোপ্লাজম, একইভাবে নিউক্লিয়াসের ভিতরে আছে, দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। কোষের ভিতরে যেমন সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে এটা কি, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন দেখো কোষের ভিতরে বিভিন্ন ধরনের অর্গানেলিস অঙ্গাণু আছে, নিউক্লিয়াস নিজেও একটা অঙ্গাণু। তাছাড়া এখানে আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, রাইবোসোম, বিভিন্ন অঙ্গাণু আছে। তাহলে কোষের ভিতরে যেমন বিভিন্ন অঙ্গাণু আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। তাহলে আমি এখানে ক্রোমোজোমগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো কোষের ভিতরে আছে অঙ্গাণু আর নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াসের যাবতীয় কাজ
আসলে আমরা বলি নিউক্লিয়াস হচ্ছে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় আগে থেকে জেনে আসতেছো যে নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? একটা কোষের মাইটোকন্ড্রিয়া কি কাজটা করবে, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলজি বস্তু, সেন্ট্রোসোম, রাইবোসোম, ওরা কোন কোন কাজ করবে, কিভাবে করবে, সব কাজের ইনফরমেশন আসে কোথায়? এই ইনফরমেশন আসে আসলে ক্রোমোজোম থেকে। এবং এই ক্রোমোজোম কে ধারণ করে? নিউক্লিয়াস ধারণ করে। যেহেতু কোষের সকল কাজের ইনফরমেশন ক্রোমোজোমে থাকে এবং ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে, তাই নিউক্লিয়াসকে বলা হয় মাদার অর্গান বা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন নিউক্লিয়াসের কাজ কি? দেহের যাবতীয় বিপাকীয় কাজের নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। এখন আমরা নিউক্লিয়াসের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি পাচ্ছি? ক্রোমোজোম পাচ্ছি। সেই ক্রোমোজোম নিয়ে তোমাকে পড়াবো। ক্রোমোজোমের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1875 সালে। এখন দেখো ক্রোমোজোম দেখা একটা জিনিস খেয়াল করো, ক্রোমোজোম কোথায় আছে? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে দেখো ক্রোমোজোম হচ্ছে সে কোথায় আছে? সে আছে নিউক্লিয়াসের ভিতরে। আমরা বলি নিউক্লিয়াসে বিদ্যমান, নিউক্লিয়াসে বিদ্যমান। এখন আমি যদি দেখো নিউক্লিয়াসে বিদ্যমান আমি একটা ক্লু পেলাম যে নিউক্লিয়াসে বিদ্যমান। এবার দেখো ক্রোমোজোম এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে, আমি যদি দেখি ক্রোমোজোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাবো। একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে সোম। একটা ক্রোম, একটা কি সোম। গত ক্লাস আমরা তোমাদেরকে পড়াইছিলাম ক্রোম মানে কি? ক্রোম মানে হচ্ছে রঞ্জক পদার্থ। আর সোম মানে কি? সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু, ক্ষুদ্র বস্তু। দ্যাট মিনস ক্রোমোজোম মানে হচ্ছে এক ধরনের ক্ষুদ্র বস্তু যেটা কি ধারণ করে? রঞ্জক বা কালার বা পিগমেন্ট ধারণ করে। তাহলে একটা ইনফরমেশন পেলাম সে কোথায় বিদ্যমান? নিউক্লিয়াসে বিদ্যমান। আর একটা ইনফরমেশন তার নামের মধ্যে আছে ক্রোমোজোম। জোম মানে ক্ষুদ্র বস্তু, ক্রোম মানে কি? রঞ্জক পদার্থ। এখানে এবার আমরা বলি তার কাজটা কি আসলে? এই যে তার কাজ হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য পরিবহন করা। আমরা বলি এই ছেলেটা তার বাবার মতো লম্বা, এই ছেলেটা তার দাদার মতো মেজাজি, এই মেয়েটা তার মায়ের মতো ফর্সা। এই যে এই কথাগুলা, এই যে তার এই বৈশিষ্ট্য তার বংশ পরম্পরায় যে আসে, এই যে বংশগতীয় বৈশিষ্ট্য কি করে? পরিবহন করে। বংশগতীয় বৈশিষ্ট্য কি করে? পরিবহন করবে, স্থানান্তর করে। তাহলে এগুলো হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে আইডিয়ার একটা গুরুত্বপূর্ণ ক্লু। তাই আমি তিনটা ক্লু পেলাম। একটা হচ্ছে নিউক্লিয়াসে বিদ্যমান, রঞ্জক পদার্থ ধারণকারী ক্ষুদ্র বস্তু এবং বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। আমি যদি কথাটা এভাবে বলি, আবার সংজ্ঞা বলতে চাই, ক্রোমোজোমের সংজ্ঞা পরীক্ষায় আসে, তাহলে সংজ্ঞা কিভাবে লিখবা? নিউক্লিয়াসে বিদ্যমান রঞ্জক ধারণকারী যে ক্ষুদ্র বস্তু জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে তাকে ক্রোমোজোম বলে। নিউক্লিয়াসে বিদ্যমান রঞ্জক ধারণকারী যে ক্ষুদ্র বস্তু জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে তাকে কি বলে? ক্রোমোজোম বলে। এখন দেখো ক্রোমোজোমের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আমরা জানলাম। এখন আমাকে জানতে হবে ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখতে কেমন। আমি যখন কোন মাইক্রোস্কোপের নিচে দেখবো, প্রথমে মাইক্রোস্কোপের নিচে দেখার সময় একটা ক্রোমোজোমকে মনে করে এই ক্রোমোজোমটাকে আমি বের করে নিয়ে আসবো। যখন আমি একটা মাইক্রোস্কোপ এর মাধ্যমে যখন দেখতে যাব একটা ক্রোমোজোমকে আমি যখন এরকম বের করে নিয়ে আসবো, তখন দেখতে জাস্ট একটা সুতার মতো বলে মনে হয়। ক্রোমোজোমকে দেখতে মনে হয় একটা সুতার মতো, একটা ফাইবারের মতো। বাট আমি যখন মাইক্রোস্কোপ দিয়ে তখন যখন জুম করব, মনে করো আমি জুম আউট করবো, তখন আরেকটা যখন জুম করবো, পাওয়ার যখন বাড়াবো, তখন দেখবো এই যে সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা কি পাওয়া যায়? তার মধ্যে একটা গিটের মতো বা একটা দানার মতো অংশ পাওয়া যায়। আমি যখন এটাকে আরো জুম আউট করব, তখন দেখবো যে প্রথমে যে গিটের দুই পাশে কয়টা সুতার মতো ছিল, দুই পাশে দুইটা সুতার মতো ছিল। আর এখন দেখবো এক পাশেই কয়টা করে? দুইটা করে পাওয়া যাচ্ছে। এটাকে যদি আমি আরো একটু জুম করি, আমি ক্রমাগতভাবে মাইক্রোস্কোপ দিয়ে পাওয়ার বাড়াতে থাকবো। আমি যদি এটা আরো জুম করি, তখন আমি দেখবো আসলে সুতাগুলা আঙ্গুলের মতো। সুতাগুলা কার মতো? সুতাগুলো হচ্ছে আঙ্গুলের মতো। এই যে সুতাগুলো হচ্ছে আঙ্গুলের মতো, এখানে প্রত্যেকটা এই যে মানে এটা একটা দুইটা তিনটা চারটা উপবৃদ্ধি, এদেরকে বলা হয় ক্রোমাটিড। তাহলে তুমি এরকম ক্রোমাটিড কয়টা পাচ্ছ? 1 2 3 4টা ক্রোমাটিড। 4টা ক্রোমাটিডের মাঝখানে এই যে এটা কি? 4টা ক্রোমাটিডের মাঝখানে যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে ফাইন। এবার দেখো তুমি যখন আরো একটু জুম করবা, আরো যখন বিস্তারিত দেখবা, তখন দেখো ক্রোমাটিড এর মাঝখানে অনেকগুলো সুতার মতো অংশ পাচ্ছ। ক্রোমাটিডের মাঝখানে অনেকগুলো কি পাচ্ছ? সুতার মতো অংশ পাচ্ছ। ক্রোমাটিডের মাঝখানে আরো যে সুতার মতো অংশ পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রোমোনেমা। এদেরকে বলা হয়
ক্রোমোনেমা। আসলে ক্রোমোনেমা আর ক্রোমাটিড একই, বাট একটা হচ্ছে সরু সুতার মতো, একটা হচ্ছে গুচ্ছ। যখন একটা সুতা হলে তাকে আমরা বলি ক্রোমোনেমা, অনেকগুলো সুতা যখন পেঁচিয়ে যায় তখন তাকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। তাই একটা ক্রোমোজোমকে যখন বের করে দেখবো, দেখতে পাবো একটা সুতার মতো, আস্তে আস্তে জুম করে করে দেখলে তার মধ্যে এরকম একটা অংশ পাবো। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রোমোজোমের নাম কি? ক্রোমোজোমের নাম হচ্ছে যে রঞ্জক ধারণ করে বা পিগমেন্ট ধারণ করে। অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সকল অংশ কি ধারণ করে না? পিগমেন্ট ধারণ করে না। শুধু এই ক্রোমাটিড এবং ক্রোমোনেমা এরাই কি ধারণ করে? রঞ্জক ধারণ করে। আর যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার কিন্তু কোনো রঞ্জক ধারণ করে না। তাহলে দেখো, যদিও ক্রোমোজোমের নামের মধ্যে আছে সে রং ধারণ করে, কিন্তু আমি যদি তোমাকে এটা বেসিক্যাল কোয়েশ্চেন করি, ক্রোমোজোমের মধ্যে এমন একটা অঞ্চল বল যেটা রং ধারণ করে না, সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখন আমরা এই ক্রোমোজোমটা আরো একটু বিস্তারিত তোমাদেরকে দেখাবো, বা এই ক্রোমোজোমের আরো বিস্তারিত কথা বলবো। ক্রোমোজোমের আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদের সামনে একটা জিনিসকে আনলাম। মনে করো, দেখো, এটা একটা লম্বা সুতার মতো, আমার কাছে একটা তারের মতো অংশ আছে, এটা হচ্ছে লম্বা একটা সুতার মতো। এটা কয়টা সুতা? এখানে দেখো, এখানে আসলে একটাই সুতা। কয়টা সুতা? একটা সুতা। বাট এই একটা সুতাকে আমি যদি এরকম করে তোমাকে পেঁচিয়ে দেখাই, এখন তোমার কাছে কয়টা সুতা মনে হবে? দেখো, এখন তোমার কাছে মনে হবে এখানে দুইটা সুতা। বাট আমি যদি এখানে আরো একটু প্যাঁচ বাড়াই, তখন তোমার কাছে মনে হবে এখানে আসলে চারটা সুতা। দেখো, এখানে কয়টা সুতা মনে হচ্ছে? চারটা সুতা। যদি এটাকে আমি ক্রমাগতভাবে এরকম করে পেঁচাতেই থাকি, তখন তোমার কাছে মনে হবে সুতা অনেকগুলো। এই যে অনেকগুলো সুতা তোমার কাছে মনে হচ্ছে, আসলে এখানে টোটাল সুতা কয়টা? একটা। বাট এটাই আমি বারবার পেঁচানোর কারণে, ভাঁজ করার কারণে তোমার কাছে অনেকগুলো সুতা মনে হচ্ছে। আবার মনে কর, আমি এটাকে এরকম করে একটা গিট দিলাম, আমি সুতাগুলোকে ধরে একটা কি দিলাম? গিট দিলাম। তাহলে আমি যদি সুতাগুলোকে গিট দিই, তুমি দেখো এখানে এই যে গিট দেওয়ার পরে একটা একটা মাঝখানে একটা অঞ্চল সৃষ্টি হচ্ছে, একেবারে শক্ত, একেবারে গাঢ় একটা অঞ্চল সৃষ্টি হচ্ছে। এই যে এটা হচ্ছে আসলে ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি? আসলে এটা হচ্ছে একটা সুতার মতো। ক্রোমোজোমটা কি? একটা সুতার মতো। এই যে ক্রোমোজোমের মধ্যে যে একটা সুতা, সেটা বারবার বারবার পেঁচিয়ে পেঁচিয়ে মনে হয় তোমার কাছে অনেকগুলো অংশের মতো মনে হচ্ছে। তাহলে দেখো, এটা পুরোটাকে একটা বলে ক্রোমাটিড। পুরোটাকে একটা কি বলি? ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে যে ছোট ছোট যে অংশগুলো পাচ্ছি, ক্রোমাটিডের মধ্যে যে ছোট ছোট অংশগুলো পাচ্ছি, এদেরকে বলা হয় ক্রোমোনেমা। এদেরকে কি বলা হয়? ক্রোমোনেমা। সেম ভাবে এটা একটা ক্রোমাটিড। ক্রোমাটিডের মধ্যে এগুলো কি? ক্রোমোনেমা। আর মাঝখানে যেটা অধিকতর গাঢ় অঞ্চল, এটা আসলে সেন্ট্রোমিয়ার। এটা কি আসলে? সেন্ট্রোমিয়ার। তাহলে এরকম, এটা সেন্ট্রোমিয়ারটা কি? ওই যে একটা সুতা যেখানে সবচেয়ে বেশি প্যাঁচ খেয়ে গেছে, সবচেয়ে বেশি গিট লেগে গেছে, এটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। একটা ক্রোমোজোমের টোটাল ভিউটা একটা আমারও দেখি। তাহলে মনে করো এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে যদি একটা পেঁচানো অঞ্চল থাকে, এটাকে আমরা কি বলি? তাহলে এগুলো হচ্ছে ক্রোমাটিড। এগুলো কি? ক্রোমাটিড বা বাহু। আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কি? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের একটা প্রবণতা হচ্ছে, সেই ক্রোমোজোম বারবার বারবার কি হতে চায়? সে বারবার পেঁচিয়ে যেতে চায়। ক্রোমোজোমের একটা ধর্ম হচ্ছে সে বারবার পেঁচিয়ে যেতে চায়। কখনো কখনো দেখা যায়, এই যে মনে করো এটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার আছে তার কাছে, একটা নির্দিষ্ট সেন্ট্রোমিয়ার তার কাছে আছে। এই সেন্ট্রোমিয়ার থাকার পরে সে আবারও প্যাচ খেয়ে একটা বড় একটা প্যাচ সৃষ্টি করলো। তাহলে এটাতে প্রথম দিকে আমরা কি বলি? তো প্রথমবার প্যাচ খাইছিল এটা, এই যে যেটা প্রথমবার প্যাচ খাইছিল তাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম সেন্ট্রোমিয়ার। এটাকে আমি কি বলতাম? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের একটা নাম হচ্ছে প্রাইমারি কুঞ্চন বা প্রাথমিক কুঞ্চন বা প্রাইমারি কয়েলিং। তাহলে এটাকে আমরা বলি প্রাইমারি কয়েলিং। প্রাইমারি কয়েলিং অর্থাৎ প্রাইমারি কুঞ্চন। কিন্তু কথা হচ্ছে, এই প্রাইমারি কয়েলিং যেটা, সেটাই সেন্ট্রোমিয়ার। এখন সে দ্বিতীয়বার কি খেয়ে গেছে? প্যাচ খেয়ে গেছে। যদি দ্বিতীয়বার প্যাচ খেয়ে যায়, এটাকে বলা হয় সেকেন্ডারি কয়েলিং বা গৌণ কুঞ্চন। সেকেন্ডারি কয়েলিং, বা যদি বাংলায় লিখি সেটাকে বলবো গৌণ কুঞ্চন। তাহলে যেটা প্রাইমারি কুঞ্চন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্রাইমারি কয়েলিং। আর যেটা সেকেন্ডারি কুঞ্চন তাকে বলে গৌণ কুঞ্চন। এখন এটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড, মাঝখানে সেন্ট্রোমিয়ার ছিল, আরও যখন পেঁচিয়ে গেছে, এই যে সেকেন্ডারি কুঞ্চনের পরে ক্রোমোজোমের যে অংশটা থাকে, এটাকে বলা হয় স্যাটেলাইট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্যাটেলাইট। এটাকে কি বলে? স্যাটেলাইট। আর আমি যদি এই যে ক্রোমোজোম যেটা দেখতে পাচ্ছ তুমি, ক্রোমাটিড, এই ক্রোমাটিডকে যদি ভেঙে দেখি, এখানে অসংখ্য কি পাবো? এখানে অসংখ্য পাবো ক্রোমোনেমা। অসংখ্য কি পাবো? ক্রোমোনেমা পাবো। তোমাদের বইতে এরকম একটা চিত্র আছে, সেটা হচ্ছে, তোমাদের বইতে এরকম একটা চিত্র আছে, দেখো আমি যদি এরকম করে আঁকি, দেখো এই চিত্রটা যদি আমি একটু ভালো করে খেয়াল করি, তাহলে মনে করো এটা হচ্ছে তার একটা প্রাইমারি কয়েলিং।
বা এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে প্রাইমারি কয়েলিং বা সেন্ট্রোমিয়ার। তাহলে সংক্ষেপ লিখে এটা হচ্ছে পিসি, মানে প্রাইমারি কয়েলিং বা প্রাইমারি কুঞ্চন। দেখা যায় প্রাইমারি কুঞ্চনের পর এই জায়গার মধ্যে আরেকটা কুঞ্চন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সেকেন্ডারি কয়েলিং বা সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন। তাহলে এগুলো হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডের মাঝখানে অসংখ্য কি আছে? ক্রোমোনেমা আছে। ক্রোমাটিডের মাঝখানে অসংখ্য কি আছে? মাঝখানে অসংখ্য আছে ক্রোমোনেমা। তাহলে হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ক্রোমাটিড, ভিতরে এগুলো হচ্ছে ক্রোমোনেমা, আর হচ্ছে ক্রোমাটিড, এটা হচ্ছে সেকেন্ডারি কুঞ্চন। আর সেকেন্ডারি কুঞ্চনের পরে যে অংশ দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় স্যাটেলাইট। এটাকে বলা হয় স্যাটেলাইট। সব ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট থাকে না। যে সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয়, যে সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় সেট ক্রোমোজোম, তাদেরকে বলা হয় সেট ক্রোমোজোম। এবার দেখো, আমি যদি এই যে ক্রোমোজোম আমি যে দেখলাম, মনে করি এটা হচ্ছে ক্রোমাটিড, এটা কি ক্রোমাটিড। আসলে ক্রোমাটিড এটা কি? এখানে ভিতরে অসংখ্য প্যাঁচ আছে। এই যে একটা ক্রোমাটিডের ভিতরে যে অসংখ্য প্যাঁচ আছে, এটাকে আমি যদি জুম করে বড় করে দেখি, আমি যদি এই পার্টটাকে একটু বড় করে যদি জুম করে দেখি, দেখবো এই যে এই অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে এরকম। এই যে এটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিডের মধ্যে অনেকগুলো সুতা পেঁচিয়ে তুমি দেখবা। যখন এটাকে জুম করে দেখবো তখন দেখবে এটা দ্বিসূত্রক একটা পেঁচানো অঞ্চল সৃষ্টি করছে, দ্বিসূত্রক একটা পেঁচানো অঞ্চল সৃষ্টি করছে। এটাকে আমরা বলি ডিএনএ। এটাকে আমরা কি বলি? ডিএনএ। অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড আছে, সেই ক্রোমাটিডকে আমি যখন বিশ্লেষণ করে দেখবো, একেবারে ভিতরে গেলে দেখবো দ্বিসূত্রক একটা পেঁচানো অংশ, এটাকে আমরা কি বলি? এটাই হচ্ছে আমাদের ডিএনএ। সো আমরা এর পরবর্তী অংশে যাবো। আসলে ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা, জীবের বংশগতি ও বৈশিষ্ট্য কি করা? পরিবহন করা। তাহলে আসলে কোষ বিভাজনে সাহায্য করাটা বলার দরকার, তোমরা বলবা কি? জীবের বংশগতি ও বৈশিষ্ট্য পরিবহন করা। এবং একটা জীব দেহে যত কাজ হয় সব কাজের অর্ডার আসে কোত্থেকে? এই ক্রোমোজোম থেকে। আমরা বলি সব কিছু আগে থেকে লেখা আছে, আল্লাহ সব কিছু আগে থেকে লিখে রাখছেন। আসলে আল্লাহ যে সব কিছু আগে থেকে লিখে রাখছেন, এটা কোথায় লিখে রাখছেন? এটা হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ক্রোমোজোম কিন্তু পুরো জীবের সমস্ত অর্ডার কি করে? সে বহন করে। এখন তোমাদেরকে দেখাবো সেন্ট্রোসোম। এই যে সেন্ট্রোসোম, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ভন ভ্যান্ডেন এবং এটার নামকরণ করেন বিজ্ঞানী থিওডর বোভেরি। এখন দেখো, এটা হচ্ছে কোষ বা সেলের মধ্যে কোষ বিভাজনে সাহায্য করে একটা অঙ্গাণু আছে, সেটা হচ্ছে কি? সেন্ট্রোসোম। তাহলে দেখো, এটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে একটা কি? সেন্ট্রোসোম। এই যে এটা হচ্ছে সেন্ট্রোসোম, এই সেন্ট্রোসোমের ভিতরে কিছু অর্ধতরল সজীব জেলি সদৃশ পদার্থ আছে। এই যে অর্ধতরল সজীব যে জেলি সদৃশ পদার্থ আছে তাদেরকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। এদেরকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে পুরোটা হচ্ছে সেন্ট্রোসোম, আর সেন্ট্রোসোমের ভিতরে যে অর্ধতরল সজীব জেলি সদৃশ পদার্থ আছে তাদেরকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আসলে এরা এক ধরনের ম্যাট্রিক্স বা এরা এক ধরনের প্লাজম বা প্লাজমা। এই যে সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে ভাসমান কতগুলা নালিকার মতো কিছু অংশ এখানে পাওয়া যায়। দেখো, নালিকার মতো কিছু অংশ পাওয়া যায়। তাহলে মনে করি এখানে কিছু নালিকার কতগুলো গুচ্ছ পাওয়া যায়। এগুলো একটা দানা করে থাকে, গুচ্ছ করে থাকে। দেখ, এগুলো গুচ্ছ করে থাকে। এই যে সেন্ট্রোসোমের মধ্যে যে নালিকার মতো অঙ্গ দ্বারা গঠিত যে গুচ্ছবদ্ধ যে অংশটা, এরকম একটা গুচ্ছকে বলা হয় সেন্ট্রিওল। এটাকে বলা হয় সেন্ট্রিওল। এগুলো বাংলার ইংলিশ সেম, আমি তাই ইংলিশটা লিখি, এটাকে বলা হয় সেন্ট্রিওল। তাহলে এটা হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের ভিতরে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে ভাসমান নালিকার মতো কিছু অংশ দ্বারা গঠিত গুচ্ছাকার যে অংশটা তাকে বলা হয় সেন্ট্রিওল। আমি যদি একটা সেন্ট্রিওলকে যদি বের করে দেখি, মনে করে একটা সেন্ট্রিওলকে আমি বের করে দেখতে চাচ্ছি, তাহলে দেখো এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওলের মধ্যে অনেকগুলো কি আছে? ছোট ছোট তুমি কি পাচ্ছ? কিছু এরকম অংশ পাচ্ছ। এই যে ছোট ছোট যে অংশগুলো পাচ্ছ, তাকে যদি তুমি একটু জুম করে দেখো, যে এই পার্টটাকে যদি জুম করে দেখো, আমি যদি এখানে বড় করে দেখি, দেখবে এখানে কিছু ছোট ছোট নালীর মতো, টিউবের মতো কিছু অংশ পাচ্ছি। দেখো, এরকম টিউবের মতো কিছু অংশ পাচ্ছি। এই যে টিউবের মতো যে অংশগুলো পাচ্ছি, এই অংশগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল। এদেরকে বলা হয় মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে বলছিলাম, মাইক্রোটিউবিউল ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে টিউবিউল। টিউবিউল মানে হচ্ছে নালিকা বা টিউব থেকে আসে, আর মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে এই যে সেন্ট্রোসোমের মূল স্ট্রাকচার গঠন করা আসলে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের মূল স্ট্রাকচার গঠন করা মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউলই কোষ বিভাজন বা সেল ডিভিশনে কি করে? সেল ডিভিশনে সে কাজ করে। একটা জিনিস খেয়াল করো, সেন্ট্রোসোম এটা
উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে, এই কথাটা তোমরা আগে থেকে জানো। প্রাণী কোষে যেহেতু সেন্ট্রিওল আছে, সেন্ট্রোসোম আছে, তাহলে প্রাণী কোষ বিভাজিত হবে। আমি যখন এই কথাটা বলবো তখন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারে, স্যার উদ্ভিদ কোষে তো আপনি বললেন সেন্ট্রোসোম নেই, বা আমরা আগে থেকে জানি উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম নেই বা সেন্ট্রিওল নেই, তাহলে এই উদ্ভিদ কোষ কিভাবে বিভাজিত হয়? উদ্ভিদ কোষের সাথে বিভাজিত হয়। দেখো আসলে উদ্ভিদ কোষের মধ্যে কি আছে? মাইক্রোটিউবিউল আছে, এবং কোষ বিভাজনের মেইন কাজটা কে করে? মাইক্রোটিউবিউল। তাহলে উদ্ভিদ কোষে কোষ বিভাজনের জন্য কি থাকে? মাইক্রোটিউবিউল থাকে। বাট মাইক্রোটিউবিউলগুলো কিভাবে একটা গুছানো ফর্মে, একটা গুচ্ছবদ্ধ ফর্মে থাকে না, এগুলো বিচ্ছিন্ন করে থাকে। প্রাণী কোষে মাইক্রোটিউবিউল মিলে কি গঠন করে? সেন্ট্রিওল গঠন করে, আর সেন্ট্রিওল মিলে কি গঠন করে? সেন্ট্রোসোম গঠন করে। অর্থাৎ মূল পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে মূল উপাদান মাইক্রোটিউবিউলটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর প্রাণী কোষে এটা গুচ্ছবদ্ধ হয়ে থাকে, তখন তাকে আমরা কি বলি? সেন্ট্রোসোম। তাহলে এই যে সেন্ট্রিওল, এগুলো আদিকোষ, তারপর ডায়াটম জাতীয় শৈবাল, ইস্ট, এই সমস্ত কোষের মধ্যে এবং উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে না? সেন্ট্রোসোম থাকে না, কিন্তু বাকি প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোসোম থাকে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোষ বিভাজনে কি করে? সাহায্য করে। এখানে আরো একটা কাজ আছে, তাহলে একটা কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, হচ্ছে শুক্রাণুর কি গঠন করে? শুক্রাণুর লেজ গঠন করে। শুক্রাণুর লেজ গঠন করে। অঙ্গাণুর আলোচনার সর্বশেষ যে অঙ্গাণুটি আমরা পড়বো সেটা হচ্ছে কোষ গহ্বর বা ভেসিকল বা ভ্যাকিউল। ভেসিকল বা ভ্যাকিউল মানে আসলে কি? গহ্বর বা গর্ত। ওকে ফাইন। আচ্ছা কোষ গহ্বর এটা কি? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যদি কাউকে বলি কোষ গহ্বর মানে কি, আসলে এক কথা যদি বলতে চাও, কোষ গহ্বর হচ্ছে কোষের স্টোর রুম। আমাদের সবার বাসায় কি আছে? একটা নির্দিষ্ট স্টোর রুম আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমাদের স্টোর রুমে তোমরা কি রাখো? অনেকে বলবে, স্যার আমরা অপ্রয়োজনীয় জিনিস রাখি, স্যার আমরা অব্যবহৃত জিনিস রাখি। আসলে কিন্তু স্টোর রুমে আমরা কি রাখি বলতো? স্টোর রুমে আমরা এমন বস্তু রাখি যেটা আমার এখন দরকার নেই, কিন্তু আমার পরবর্তীতে দরকার হবে। যেমন শীতকালের কম্বলটা গরমকালে আসলে কোথায় রাখি? স্টোর রুমে রাখি। কোরবানের সময় যে বড় বড় ডেস্ক ইউজ করি, সেই ডেস্কগুলো আমরা কোথায় রাখি? আবার স্টোর রুমে রেখে দিই। দ্যাট মিনস আমরা কোষের আমাদের স্টোর রুমে আমরা এমন বস্তু রাখি যেটা আমার এখন দরকার নেই, কিন্তু পরবর্তীতে দরকার হবে। একইভাবে কোষের যে স্টোর রুম সেটা হচ্ছে কোষ গহ্বর। কোষ এখানে এমন বস্তু জমা রাখে যা তার এখন দরকার নেই, কিন্তু পরবর্তীতে দরকার হবে। তাহলে কোষ গহ্বরের মধ্যে সে কি জমা রাখে? সে কি জমা রাখে? এই যে কি জমা রাখে এটা বলার জন্য আমি একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে আশ্চর্য পানি। আমি যদি বলি সে কি জমা রাখে, তখন আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে আশ্চর্য পানি। তাহলে সবাই বলো, বা তুমি প্র্যাকটিস করবা, কোষ গহ্বরের মধ্যে কোষ কি জমা রাখে? মনে রাখবা আশ্চর্য পানি। এই যে আশ্চর্য পানি, এই ওয়ার্ডটাকে আমি যদি ভেঙে লিখি, আমি যদি এভাবে লিখি পানি, আমি যদি এভাবে ভেঙে লিখি আশ্চর্য পানি, তাহলে দেখো আতে আমিষ, সতে শর্করা, চতে চর্বি, রতে রঞ্জক পদার্থ, জতে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। আর পানি দিয়ে কি রে? পানি। তাহলে আতে আমিষ মানে হচ্ছে প্রোটিন। সতে শর্করা মানে কি? শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে ফাইন। আর চদে চর্বি মানে কি? চর্বি মানে হচ্ছে লিপিড। আর রতে রঞ্জক পদার্থ। এই যে রঞ্জক মানে কি? রঞ্জক মানে হচ্ছে পিগমেন্ট বা কালার। আর যতে জৈব অ্যাসিড মানে কি? জৈব অ্যাসিড মানে হচ্ছে অর্গানিক অ্যাসিড। আর পানি মানে হচ্ছে ওয়াটার। তাহলে আশ্চর্য পানি, যারা বাংলা মিডিয়াম আছো, আতে আমিষ, সতে শর্করা, চতে চর্বি, রতে রঞ্জক পদার্থ, যতে জৈব অ্যাসিড, পানিতে পানি। সো কোষের স্টোররুমের মধ্যে কোষ কি জমা রাখে? তার প্রয়োজনীয় বস্তু জমা রাখে। তোমাদের ব্রেনের স্টোররুমে তোমরা বিভিন্ন বেসিক্যাল ইনফরমেশনগুলো কি রাখবে? জমা রাখবে। এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমার হয়তো এখন দরকার নেই, কিন্তু এইচএসসিতে দরকার হবে এবং পরবর্তীতেও দরকার হবে। সোহেল স্যার সায়েন্স চেম্বারের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।